ইরানে হামলায় নিজেদের ভূখণ্ড ব্যবহার করতে দেবে না আরব আমিরাত। আক্রমণ হলে কঠোর জবাবের হুমকি তেহরানের। উপসাগরীয় অঞ্চলে মার্কিন নৌবহর মোতায়েনের পাল্টা হুঁশিয়ারি। গাজায় শেষ ইসরায়েলি জিম্মির মরদেহ হস্তান্তর করল হামাস। সংগঠনটির সহযোগিতার কথা স্বীকার ট্রাম্পের। রাফা ক্রসিং খোলা ও মানবিক সহায়তা বাড়ানোর দাবি বাসিন্দাদের। রুশ পাইপলাইনের গ্যাস ও এলএনজি আমদানি নিষিদ্ধে চূড়ান্ত অনুমোদন ইইউর। কার্যকর 2027 সালের জানুয়ারিতে চাপ ও নজরদারি ছাড়া যুদ্ধ থামবে না, মন্তব্য জেলেনস্কির। ইরানে হামলা হলে নিজেদের ভূখণ্ড ব্যবহারের অনুমতি দেবে না সংযুক্ত আরব আমিরাত। উপসাগরীয় অঞ্চলে মার্কিন নৌবহর মোতায়েনে পাল্টা হুঁশিয়ারি দিয়েছে তেহরান। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন মাত্রায় পৌঁছেছে। এমনকি ইরাকে ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী কাতাইব হিজবুল্লাহ সতর্ক করে বলেছে, ইরানে হামলা হলে তা হবে পূর্ণাঙ্গ যুদ্ধ। ইরানের বিরুদ্ধে কোনো শত্রুতামূলক সামরিক অভিযানে নিজেদের আকাশসীমা, ভূখণ্ড কিংবা জলসীমা ব্যবহার করতে দেয়া হবে না বলে জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এমনকি কোনো ধরনের লজিস্টিক সহায়তাও দেবে না বলে জানিয়েছে দেশটি। যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার আশঙ্কার মধ্যেই এই অবস্থান পুনর্ব্যক্ত করল আবুধাবি। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্রের একটি নৌবহর উপসাগরীয় অঞ্চলের দিকে অগ্রসর হচ্ছে এবং ইরানের পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। অথচ আমিরাতের আল ধাফরা বিমান ঘাঁটিতে হাজার হাজার মার্কিন সেনা অবস্থান করছে। সংযুক্ত আমিরাত বলছে, সংলাপ, উত্তেজনা প্রশমন ও আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাই বর্তমান সংকট মোকাবিলার সেরা পথ। উত্তেজনার জবাবে ইরানও কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছে। জেনেভায় জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত বলেছেন, তেহরান যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্র বা ইসরায়েল হামলা চালালে আগের চেয়েও কঠোর ও যন্ত্রণাদায়ক জবাব দেওয়া হবে। এমনকি ইরাকি ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী কাতাইব হিজবুল্লাহ সতর্ক করে বলেছে, ইরানে হামলা হলে তা হবে পূর্ণাঙ্গ যুদ্ধ। সংগঠনটির নেতা শত্রুপক্ষকে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে বলেও হুঁশিয়ারি দেন। একই সময় দেশটির ভেতরে চলমান বিক্ষোভ দমন, গণগ্রেপ্তার ও প্রায় 3 সপ্তাহের ইন্টারনেট বন্ধ নিয়ে আন্তর্জাতিক চাপ বাড়ছে। ইউরোপীয় পার্লামেন্ট ইরানের দমন-পীড়নের নিন্দা জানিয়েছে এবং নিষেধাজ্ঞার আহ্বান জানিয়েছে। ইতালি ইউরোপীয় ইউনিয়নে আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করার প্রস্তাব তুলবে বলে জানিয়েছে। রাশিয়ার পাইপলাইন গ্যাস ও এলএনজি আমদানি নিষিদ্ধের জন্য চূড়ান্ত অনুমোদন দিল ইউরোপীয় ইউনিয়ন। নতুন আইন অনুযায়ী 2027 সালের জানুয়ারিতে এলএনজি এবং পাইপলাইন গ্যাসের পুরো নিষেধাজ্ঞা কার্যকর হবে। সংযুক্ত আরব আমিরাতে বৈঠকের পর কোনো সিদ্ধান্ত নেওয়ার এখন সময় নয় বলে মন্তব্য করেছে রাশিয়া। জবাবে চাপ ও নজরদারি ছাড়া যুদ্ধ থামবে না বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এর মধ্যেই পাল্টাপাল্টি ড্রোন হামলা অব্যাহত রেখেছে দুপক্ষই। আলোচনার পরও দুপক্ষের ড্রোন হামলা অব্যাহত রয়েছে। ইউক্রেন জানায় 138টি রুশ ড্রোনের মধ্যে 110টি ধ্বংস করা হয়েছে, বাকি 21টি লক্ষ্যভেদ করেছে। রাশিয়ার ক্রাসনোদার অঞ্চলে হামলায় আহতের পাশাপাশি বেশ ক্ষতিও হয়েছে। এর মধ্যেই বৈঠক নিয়ে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, আলোচনার প্রাথমিক বা কোনো সিদ্ধান্ত নেয়ার সময় এখন নয়। ভূখণ্ড ভাগাভাগি নিয়ে রাশিয়ার দাবি এখনো মূল বিষয়। ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে এখনো সংশয় রয়েছে। জবাবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, চাপ ও নজরদারি ছাড়া যুদ্ধ থামবে না। রাশিয়া একমাত্র যুদ্ধের জন্য দায়ী। তিনি ইউক্রেনীয় ও রুশ দলগুলোকে আবারও সাক্ষাতের আহ্বান জানান। ইউরোপীয় ইউনিয়নের কাউন্সিল স্থানীয় সময় সোমবার রাশিয়ার পাইপলাইন গ্যাস ও এলএনজি আমদানি নিষিদ্ধের জন্য চূড়ান্ত অনুমোদন দিয়েছে। বিধি প্রকাশের একদিন পরই আইন কার্যকর হবে, তবে বিদ্যমান চুক্তিগুলোতে রূপান্তরের জন্য সময় দেওয়া হবে। নতুন নিয়ম অনুযায়ী জাতীয় কর্তৃপক্ষকে প্রতিটি গ্যাসের উৎপাদন দেশ যাচাই করতে হবে, যাতে নিষেধাজ্ঞা এড়ানো না যায়। ইইউ দেশগুলোকে 1 মার্চের মধ্যে জাতীয় বৈচিত্র্য পরিকল্পনা জমা দিতে হবে এবং বাকি রাশিয়ান গ্যাস প্রতিস্থাপনের চ্যালেঞ্জ নির্ধারণ করতে হবে। এদিকে ইউক্রেনকে নতুন করে সেনা ও অবকাঠামো সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে ফ্রান্স ও যুক্তরাজ্য। তবে বিশেষজ্ঞরা বলছেন, ইউক্রেনের নিজস্ব প্রতিরক্ষা সক্ষমতা নিশ্চিত না হলে কোনো চুক্তি কার্যকর হবে না। অন্যদিকে রাশিয়া ইরানের থেকে 350টির বেশি ফাতাহ 360 ক্ষেপণাস্ত্র পেলেও ইউক্রেনের লক্ষ্যবস্তুতে ব্যবহার করেনি বলে নিশ্চিত করেছে কিয়েভ। গাজায় শেষ ইসরায়েলি জিম্মির মরদেহ হস্তান্তর করেছে হামাস। সংগঠনটির সহযোগিতার কথা স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যেই শর্ত অনুযায়ী রাফা ক্রসিং খুলে দেয়া ও মানবিক সহায়তা বাড়ানোর দাবিতে সরব গাজার বাসিন্দা ও ফিলিস্তিনি নেতারা। অন্যদিকে গাজা, পশ্চিম তীর ও লেবাননে ইসরায়েলি সামরিক তৎপরতা অব্যাহত থাকায় যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা আরও গভীর হচ্ছে।
গাজায় আটক থাকা শেষ ইসরায়েলি বন্দী রান গিভিলির মরদেহ উদ্ধার করে ইসরায়েলের কাছে হস্তান্তর করেছে স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। এরপর প্রশ্ন উঠেছে, যুদ্ধবিরতির প্রতিশ্রুতি আদৌ মানবে কিনা ইসরায়েল। চুক্তির প্রথম ধাপে রাফা সীমান্ত খুলে দেয়া ও পর্যাপ্ত ত্রাণ প্রবেশের কথা থাকলেও এখনও তা পুরোপুরি বাস্তবায়ন হয়নি। গাজার বাসিন্দারা মধ্যস্থতাকারীদের প্রতি চাপ বাড়ানোর আহ্বান জানিয়েছেন, যাতে চিকিৎসার প্রয়োজনে যাতায়াত ও মানবিক সহায়তা নিশ্চিত করা যায়। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বীকার করেছেন, মরদেহ উদ্ধারে হামাস সহযোগিতা করেছে। যদিও তিনি ও ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু হামাসকে নিরস্ত্রীকরণের দাবি পুনরায় তুলে ধরেছেন। ফিলিস্তিনি নেতারা বলছেন, এই অবস্থায় রাফা বন্ধ রাখার বা গাজায় হামলা চালানোর আর কোনো অজুহাত নেই ইসরায়েলের। তবে যুদ্ধবিরতির মধ্যেও গাজা সিটিতে ইসরায়েলি গোলাবর্ষণ এবং অধিকৃত পশ্চিম তীরে স্কুল খালি করার নির্দেশ দিয়েছে নেতানিয়াহু বাহিনী। জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিম তীরে নির্বিচার আটক, বল প্রয়োগ ও সহিংসতার সবচেয়ে বড় শিকার ফিলিস্তিনি পুরুষ ও কিশোররা। একই সঙ্গে জাতিসংঘের লেবানন অভিযোগ করেছে, গত ৩ মাসে ইসরায়েল ২,০০০-এর বেশিবার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। এদিকে জাতিসংঘের শরণার্থী সংস্থা UNRWA জানিয়েছে, বর্তমানে সাংবাদিক ও ত্রাণকর্মীদের জন্য বিশ্বের সবচেয়ে বিপজ্জনক স্থান গাজা। যুদ্ধ শুরুর পর ২৩০ জনের বেশি সাংবাদিক নিহত হয়েছেন। আন্তর্জাতিক সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং গণমাধ্যম কর্মীদের সুরক্ষার আহ্বান জানিয়েছে সংস্থাটি। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করতে ডিসকম্বুলেটর নামে একটি গোপন অস্ত্র ব্যবহার করেছে মার্কিন বাহিনী। নিউ ইয়র্ক পোস্টকে দেয়া সাক্ষাৎকারে একথা জানান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে কারাকাসের উপর ওয়াশিংটনের হস্তক্ষেপে বিরক্তি প্রকাশ করে যুক্তরাষ্ট্রের নির্দেশ আর মানা হবে না বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, নিকোলাস মাদুরোকে আটক করতে ভেনেজুয়েলায় ডিসকম্বুলেটর নামে একটি গোপন অস্ত্র ব্যবহার করেছে মার্কিন বাহিনী। নিউ ইয়র্ক পোস্টকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, এই অস্ত্র শত্রুপক্ষের যন্ত্রপাতি নিষ্ক্রিয় করেছিল। যদিও জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তারা বলছেন, এটি সাইবার সরঞ্জাম, শব্দ ব্যবস্থা ও অন্যান্য সক্ষমতার সমন্বিত ব্যবহার হতে পারে। ৩ জানুয়ারি অপারেশন অ্যাবসলিউট রিজলভ নামের অভিযানে ভেনেজুয়েলায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। শুরুতে রাডার, যোগাযোগ ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করা হয়। অভিযানে ১৫০টির বেশি যুদ্ধ ও নজরদারি বিমান এবং ব্ল্যাক হক হেলিকপ্টার ব্যবহার করা হয় বলে জানিয়েছে মার্কিন সামরিক নেতৃত্ব। অভিযানের পর মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয়। যদিও অভিযানের তীব্র নিন্দা জানিয়ে কলম্বিয়ার বোগোতায় এক সম্মেলনে লাতিন আমেরিকা ও বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধি একে সার্বভৌমত্বের উপর হামলা বলে আখ্যা দেন। ঘোষণাপত্রে একে নতুন ঔপনিবেশিক সহিংসতা উল্লেখ করে জাতিসংঘ সনদ লঙ্ঘনের অভিযোগ তোলা হয়। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রভাব মোকাবিলায় যৌথ কৌশলের ঘোষণা দেয়া হয়। অন্যদিকে ভেনেজুয়েলায় অন্তর্বর্তী প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ রাজনৈতিক সংলাপ ও জাতীয় ঐক্যের কথা বললেও যুক্তরাষ্ট্রের চাপের মুখে বন্দি মুক্তির প্রক্রিয়া শুরু হয়েছে। মানবাধিকার সংগঠন ফোরো পেনালের তথ্য অনুযায়ী জানুয়ারির শুরু থেকে ২৫০-র বেশি রাজনৈতিক বন্দীকে মুক্তি দেওয়া হয়েছে। তবে এখনও ৬০০-র বেশি বিরোধী নেতা ও কর্মী কারাগারে রয়েছেন বলে জানিয়েছে গণমাধ্যমগুলো।